ও শেষ দাদা, ফুল দাদাকে দিতে বলো না গো, বলো না দিতে। সুধীর, তুই ওনাকে টাকাটা দিয়ে দে। শেষ দাদা, বাবা, আমি তো বলছি সুধীর, তুই ওনাকে টাকাটা দিয়ে দে যা। আমায় দাও না, আমি দেবো। দাও পুরো টাকাটা। এই নিন, এগুলো দিয়ে কিছু কিনে খেও। হ্যাঁ, এগুলো দিয়ে চাল কিনো। হ্যাঁ, চাল কিনো। তুমি তুমি কে বাবা? তুমি কে? ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। আমাদের মতো গরিবদের তুমি তুমি সাহায্য করো বাবা। তুমি তুমি অনেক বড় হবে বাবা, অনেক বড় হবে। ভগবান তোমার মঙ্গল করবে বাবা, তুমি অনেক বড় হবে বাবা। এই ছেলেটা কে? তোমরা দয়া করে একটু থামবে? ও ঘর থেকে সমস্ত কথা শোনা যাচ্ছে। বড় বৌদিদি রীতিমতো কাঁদছেন মা। ছি ছি, এ তুমি কি বলছো? বড় বৌমা সব শুনতে পেয়েছে? সেই কারণেই তো ওই ঘর থেকে ছুটে এলাম মা। কি শুরু করলে বলো তো তোমরা? এই জন্য আমি বারণ করছিলাম। আমি বলছিলাম আজকে এইসব কথা বলার সময় নয়। সে কি ভাববে আমাদের সম্পর্কে? তার কাছে মুখ দেখাতে পারবো? কিন্তু না, মায়ের কথা তো কানে তোলার প্রয়োজনই বোধ করো না। আমাকে তো এত কথা বলতে হতো না যদি না তোমরা সতীশের সাথে এই অবিচারটা করতে। এখন তো সব দোষ আমার। দুদিন পরে যখন বাড়ির বড় বউকে কেউ সম্মান করবে না, তখন বড় বৌদিদিকে তুমি যোগ্য সম্মান দিতে চাও তো মেজ দিদি? এই বুঝি তোমার সম্মান দেওয়ার নমুনা? বাইরের রূপ দেখে মানুষকে বিচার করো না, সেটা অত্যন্ত আপত্তিজনক। আমি তো এটা বুঝতে পারছি না যে তুই এইসবের মধ্যে কেন ঢুকছিস। তুই কেন কথা বলছিস এইসবের ব্যাপারে? কি করবো বলো মেজ দিদি? তোমার এই কথাগুলো শুনে তো লজ্জায় ও ঘরে দাঁড়িয়ে থাকতে পারলাম। বাবার কানে যদি এসব কথা যায়, তিনি কতটা রেগে যাবেন সেটা ভাবতে পারছো? আমি জানি না হঠাৎ করে তোমার কেন মনে হলো আমরা বড় বৌদিদিকে সম্মান করব না। ছোটবেলা থেকে কি আমরা সেই শিক্ষাই পেয়েছি মেজ দিদি? আমাদের শিক্ষাটাই তো বড় কথা নয় শরৎ। দুদিন পর এই বাড়িতে তোমার বউ আসবে। আমার চিন্তাটা তাকে নিয়ে। দেখ প্রভা, তোর মেয়ের সামনে আমি কথাটা তুললাম না ঠিকই, কিন্তু সরলা যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। ঠিকই তো, ছেলেদের প্রথম বিয়ে হচ্ছে। বাড়ির মেজ বউ যদি এসে বড় বউকে সম্মানটুকু না দেয়, তাহলে তো পরের বাকি বউরাও সেটাই শিখবে। আমি বলছিলাম যে সেটাই হবে, কিন্তু তেমনটা হলেও আমি খুব একটা অবাক হব না। কারণ দেখ, ছেলেরা পড়াশোনা চাকরি বাকরির ক্ষেত্রে সবসময় বাড়ির বাইরেই থাকবে। এই সংসারটাকে ধরে রাখবে এই বাড়ির বউরা। তাই তোকে আমি বলছি প্রভা, নিজের শক্ত হাতে এই সংসারটাকে ধর। আর মেজ বউকে প্রথমেই বুঝিয়ে দিবি, তার যতই থাক না, কিন্তু এই সংসারের সব কিছুর দায়িত্ব হচ্ছে বড় বউয়ের। তা না হলে তোর এই সাজানো সংসার আর থাকবে না প্রভা, এ আমি বলে দিলাম। আর বাবা শরৎ, তোমাকেও আমি একটা কথা বলছি, তুমিও বাবা প্রথম থেকে একটু শক্ত হও, তা না হলে কিন্তু বিপদ হতে পারে।
আমি যখন অমত করেছি, আমার মতের বিরুদ্ধে গিয়ে নিশ্চয়ই ও বিয়েতে মত দেবে না। যদি বলো তো অন্যত্র পাত্রী দেখব। পাত্রী তো ঠিক হয়েই আছে মা। একটা কথা বলবো মা, সকলে যে ভয় পাচ্ছে সেটা কখনো সত্যি হবে না। তোমার মেজ বৌমা সকলকে যোগ্য সম্মান দেবে, সে দায়িত্ব আমার। আপনিও যে মাঝে মাঝে এমন কথা বলেন না পিসেমশাই। হ্যাঁ হ্যাঁ, সরল দাও, নিন পিসেমশাই। হ্যাঁ দাও মা। বাবা বলছি যে ওরা বাজার থেকে ফিরলেই সোজা রান্নার জায়গায় পাঠিয়ে দেবেন। হ্যাঁ বেশ, ঠিক আছে, এসো। পিসেমশাই, ভাবছি বিভাবতীকে আশীর্বাদটা আমরা আজই সেরে ফেলি। মানে বিভাবতীর বাবা এবং জ্যাঠামশাই তো কটকে এসেছিলেন আশীর্বাদের জন্য, কিন্তু সে আশীর্বাদ তো হলো না। অক্ষয়বাবু খুবই সজ্জন মানুষ, তাই হয়তো এই নিয়ে আর কথা বাড়াননি। তবে আমাদের তরফ থেকে এই কাজটা একদম ঠিক হয়নি। তো আমার মনে হয় জানো কি, এবারে আশীর্বাদের কথাটা আমাদেরই তোলা উচিত। আজ সন্ধেবেলা যদি বিভাবতীকে আশীর্বাদটা আমরা সেরে ফেলি। বাহ, তো খুব ভালো কথা। সব আয়োজন যদি ঠিকঠাক থাকে তাহলে আপত্তি কিসের? অন্তত ওনাদের কথার মানটা রাখা যাবে। বাহ, তাহলে তো আমি তাদের সকলকে খবরটা দিয়ে আসি। আমি তোর কাজটাকে ভুল বলছি না সুবি, কিন্তু শোন, আগ বাড়িয়ে তুই কোনো কথা বলবি না। এই তো সুরেশ, এসো এসো এসো। বলছি তাড়াতাড়ি যাও তোমরা রান্নাঘরে গিয়ে। এ কি, তোমাদের হাত খালি কেন? জিনিসপত্র সব কোথায়? সুরেশ, এসেছিস তোরা? কখন থেকে ঠাকুর অপেক্ষা করছে জানিস? পোলাওয়ের জন্য আখনির জল বানাতে হবে, দে মশলাপাতি দে। কি হলো সুরেশ, তোমরা কি জিনিসপত্রগুলো মুটে দিয়ে আনাচ্ছ? তা তোমরা তিনজন চলে এলে মুটে বাড়ি চিনে আসতে পারবে তো? সব বুঝিয়ে দিয়েছো কোন বাড়ি? উফ বাবা, আবার মুটে, সে তো কতক্ষণে আসবে তার ঠিক নেই। মশলাপাতি পেয়েছিস নাকি? কেনা হয়নি মেসে। কেনা হয়নি মানে? কেনা হয়নি মানেটা কি? আরে চুপ করে আছিস কেন? কেনা হয়নি কেন সুরেশ? টাকা কম পড়েছিল? না বাবা, টাকা কম পড়েনি, তবে তবে কি হারিয়ে গেছে টাকাগুলো? সমস্ত টাকা আমি একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছি বাবা। তাই বাজারের জন্য টাকা ছিল না হাতে। সুবি এসব কি বলছে? তুই তো বড়, তুই কেন বারণ করিসনি ওকে? দাদাদের বকুনি দিও না মেস দিদি, আমায় বকুনি দাও দরকার হলে। বড্ড গরিব মানুষ গো লোকটা, আমরা না বাঁচালে হয়তো মরেই যেতেন গাড়ি চাপা পড়ে। গাড়ি চাপা মানে এটা কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? চুপ করে না থেকে উত্তর দে না রে বাবা। না মানে আসলে মেস দিদি, আমরা যখন বাজারে যাচ্ছিলাম হঠাৎ করে। পথ ছাড়ো বাবা, পথ ছাড়ো, সাহেবদের গাড়ি আসছে। আমাদের দেশের পথে আমরা চলবো না, সাহেবরা চলবে। আমি ওই গাড়ির সামনে দিয়েই যাব। ওকে, ভিক্ষা করেন বলে কি সে মানুষ নয়? উনি কিছু খেতে পাচ্ছেন না, আর আমরা বিয়ে বাড়িতে এই টাকা দিয়ে কেনা মাছ মাংস খাবো? দাও না গো ফুল দাদা, দাও না। কিন্তু সুবি, বাবা বকবেন। বকুনিটা আমি খাবো। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে সুবি? হ্যাঁ, ওই ঘোড়াটা যদি তোর ঘাড়ে এসে পড়তো তখন কি হতো? ওই বুড়ো মানুষটার চেয়ে তো কম লাগতো মেজ দিদি।
একদম চুপ, হ্যাঁ একদম চুপ, আর একটাও কথা তুমি বলবে না। তোকে নিয়ে তো আর পারা যায় না দেখছি। বাঁচালি খুব ভালো কথা, তা বলে সব টাকা পয়সা দিয়ে দিবি? আচ্ছা বাবা, পিসেমশাই আপনারা কি কিছুই বলবেন না সুবিকে? কি হবে বলুন তো এখন? এই এতগুলো লোক আসবে, তারা কি খাবে? পোলাওটা হবে কি করে? জানো কি কাজের বাড়ি, জানো কি, বাচ্চাটাকে বকাবকি করো না। সব টাকা দিয়ে দিয়েছো সুভাষ? আমি খুব খুশি হয়েছি সুভাষ। আমি তোমার প্রশংসা না করে পারছি না সুভাষ। গরিবের দুঃখ কষ্ট যদি তুমি এই বয়স থেকেই বোঝো, তাহলে দেখবে সারা জীবন ওরা তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। ঠিক এইভাবেই সারাটা জীবন ওদের পাশে থেকো। মনে রেখো, দান করলে কখনো কিচ্ছু কমে না। সরলা, একজন অভুক্ত মানুষ যদি তোমার জন্য দুবেলা খেতে পায়, তাহলে দেখবে তোমার পোলাওয়ের স্বাদটা আরো অনেক বেড়ে গেছে। যাও সুরেশ, তোমরা আবার বাজার করে নিয়ে এসো, আমি তোমাদের টাকা দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যে সুভাষের কাজে বাধা দাওনি, তাতে আমি খুব খুশি হয়েছি। ভালো কাজের সমর্থন করতে জানাটাও একটা গুণ। আমি যাব বাবা দাদাদের সঙ্গে। যেতে পারো, তবে একটা কথা মনে রাখতে হবে, ঘোড়ার সামনে আবার ঝাঁপিয়ে পড়ো না যেন, কেমন? এমনিই থাকো সুভাষ, অনেক বড় হও। সত্যি আমাদের সুভাষ কিন্তু খুব ভালো ছেলে হয়েছে। বাবা, সুবীর বেলায় তাহলে 7 খুন মাপ। আমরা যদি অযথা টাকা খরচ করতাম, তাহলে তো বাবা আপনি আমাদের খুবই রাগারাগি করতেন। আমি সুভাষকে শাসন করতে পারতাম সরলা, সে যদি সত্যি কোনো বাজে খরচ করত। কিন্তু গরিবদের দান করা তো আমাদের কর্তব্য। আর আমি শরৎ সতীশকেও বলে রেখেছি, রোজগার করা শুরু করলেই যেন অন্তত এই কর্তব্যটা পালন করে। নিশ্চয়ই বাবা, গরিবদের সাহায্য করব আমি। সুবি, চল, আমিও যাব তোদের সাথে। না 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 না, একদম নয়। আজ বাদে কাল যার বিয়ে, সে কিনা এখন বাজারে যাবে? ইয়ার কি হচ্ছে? ভেতরে চল, চল ভেতরে চল। আমরা এগোলাম মেজ দাদা। আরে মেজ দিদি, কি করছো কি? আমি ছাড়ো, ওরা চলে গেল হ্যাঁ তো। তো যা, কি সমস্যা? ঘরে তো এক্ষুনি বাবাকে কথা দিয়ে এলি যে বিয়ের পর দান ধ্যান টাকা পয়সা দেওয়া সবকিছু করব। বউ এসব করতে দেবে? দান ধ্যান টাকা পয়সা বিলোনো, সে তো সতীশের বউ নয়। তুমি আবার তুলনা করছো? তোমার কি হয়েছে বলো তো মেজ দিদি? এভাবে কথা বললে কিন্তু আমি তোমার সাথে কথাই বলবো না। কোথায় যাচ্ছিস? সারাক্ষণ শুধু মেজ দিদির উপর রাগ, তাই না? সংসারের দায়িত্বটা ঘাড়ে পড়ুক, তখন বুঝবে যে মেজ দিদির কথাগুলো শুনতে খারাপ লাগলেও আসলে সেগুলোই সত্যি। আর তুলনা আমি একদমই করিনি শরৎ, যেটা সত্যি শুধু সেটাই বলেছি। এইসব দান ধ্যান সতীশের বউ চুপচাপ ভয় পেয়ে মেনে নেবে, কিন্তু তোমার বউ, তার যা ছবি দেখেছি, আমার তো মনে হয় না সে তোমাকে ভয় পাবে বা তোমার কোনো কথা শুনবে। দানে বাধা দেবে বলে আমারও মনে হয় না মেজ দিদি। বাবা, খুব চিনেছিস দেখছি। যাক, আমি নিশ্চিন্ত হলাম যে আমার ধারণাটাই তবে সত্যি। ভয়ও পাবে না, কথাও শুনবে না। কি মুশকিল মেজ দিদি, ভয় কেন পাবে? মেজো জামাই দাদা বুঝি তোমায় ভয় পান? থাক না, কি নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে? আমাদের সরলাকে তো চিনিস, ওকে তো আমরা সবাই ভয় পাই, তাই না রে সরলা? এইসব কথা বলে কিন্তু আসল কথাটা এড়ানো যাবে না শরৎ। আসলে কি বলতো, আমি তো 5 জনকে নিয়ে সংসার করি, তাই 10 দিক ভেবে আমাকে কথাটা বলতে হচ্ছে। শুনেছি কলকাতায় থাকে, লেখাপড়া জানে, গান টানও গায়, বাড়িতে সবে চর্চাও আছে। মানিয়ে নিতে পারবে কটকে এসে? সরলা,
তুই তো বিভাবতীর একটা ছবি দেখেছিস মাত্র, সামনাসামনি দেখা তো হয়নি, তাতেই এত বুঝে গেলি? স্বামী নিয়ে সংসার করলে বুঝি হাত গোনা যায়। মিস দিদি, তুমি যদি বলো তো বাবাকে বলে দিই এ বিয়ে হবে না। মেয়ে গান টান করে, বই পড়ে, এ মানিয়ে নিতে পারবে না। বেশ, আমি তাহলে আর এখন থেকে কোনো কথাই বলবো না। সব কথাই যখন তোমাদের গায়ে লাগে, আমার এই বিয়েতে আসাই ভুল হয়েছে। সরলা, এই সরলা, শরৎ শিগগির যা। যা না ভাই, বিয়ের বাড়ি বুঝতেই পারছিস তো, যা, তুই পারছিস তো, যা। মেজ দিদি, মেজ দিদি, আমার কথাটা শোনো। মেজ দিদি, প্রমিলা, তোমার মা জ্যাঠাইমাকে বৈঠকখানায় আসতে বলো, দরকারি কথা আছে। এক্ষুনি বলছি। তাহলে পিসেমশাই, আজ সন্ধেবেলায় আমরা অক্ষয়বাবুর বাড়িতে গিয়ে বিভামতীকে আশীর্বাদটা করে আসি। হ্যাঁ। কারোর কোনো আপত্তি নেই তো প্রভা? না না, এতে আপত্তি থাকার কি আছে? এখন তো বড় খোকার বিয়েও হয়ে গেছে, আপনারা চাইলেই গিয়ে আশীর্বাদ করে আসতে পারেন। এই তো প্রভারও মত আছে জানো কি? তাহলে প্রভা, আমরা বিকেল গড়ালেই বেরোব। বেশ, আমি কিন্তু যেতে পারবো না। সে কি কথা? তুই গিয়ে বালাজোড়া দিয়ে আশীর্বাদ না করলে হয়? আচ্ছা প্রভা, তুমি কি বিভাবতীর উপর এখনো রেগে রয়েছো? এ দেখো না, আর 2-1 দিনের মধ্যে বিভাবতী বিয়ে করে বাড়িতে বউ হয়ে আসছে। এখনো যদি তুমি রেগে থাকো তাহলে তো... আমি যদি রেগেই থাকতাম তাহলে কি এই বিয়েটা হতো? জানি না সবাই আমাকে কি ভাবেন আপনারা। দেখুন, বাড়িতে একটা নতুন বউ এসছে, বাড়ি শুদ্ধ লোক যদি তাকে ফেলে আমরা চলে যাই, সেটা কি ভালো দেখায়? তার থেকে বরং আপনারা গিয়ে বালাজোড়া দিয়ে আশীর্বাদ করে আসেন। বাঁচালে, বুঝলেন বৌঠান, আপনার এই ছোট জাটি না আমাকে মাঝে মধ্যেই ঘাবড়ে দেয়। তাহলে সেই কথাই রইলো, আজ সন্ধ্যাবেলা আমরা বিভাবতীকে আশীর্বাদ করতে যাচ্ছি। আশীর্বাদ? সুধীর, তুই ব্যাগগুলো নিয়ে ভেতরে যা। বাবা, কিছু বলবে? আমরা যাব না? না না সুরেশ, এ তো বড়দের বিষয়, তোমরা আশীর্বাদে গিয়ে কি করবে? আমরা তাহলে বাদ। না, জানো কি, ওরা একটু আনন্দ করুক না। এই তো 2 দাদার বিয়ে, হ্যাঁ, তারপর আবার কবে বিয়ে লাগবে কে জানে। চলুক ওরা। তাও ঠিক, ঠিক আছে। তবে সুরেশ, সুধীর আর সুনীলকে তৈরি করার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ বাবা। এই দেখুন, তাহলে সুবিটা বাদ গেল কেন? হ্যাঁ, বিভামা তো সুবিকে খুব ভালোবাসে, চলুক আমাদের সঙ্গে, একবার দুজনের দেখাটা হয়ে যাবে। ঠিক আছে, যাক। কি রে সুবি, কি হলো তোর? আমাদের তো তৈরি হতে হবে। আচ্ছা ফুল দাদা, শোনো না, এইবার যাওয়ার সময় তো আমরা এই লোকটাকে দেখতে পেলাম না। কে জানে চাল কিনে খেতে পেরেছে কিনা। আহারে, অনেকদিন বোধহয় পেটে কিছু পড়েনি, এবার পেটে কিছু পড়ুক। আচ্ছা ফুল দাদা, আরেকবার যাবে গো এই পথে? সুবি, তুই আবার ওনার খোঁজ নিতে চাস? বাড়িতে এত হই হই হচ্ছে, আমি কিন্তু তোর সঙ্গে যাব না। তোর এখনো ওনার কথা মনে পড়ছে? আমার ভিক্ষের টাকাটা কোথায় গেল বাবা? আমার ভিক্ষের টাকাটা কোথায় গেল? একটু দেখো না বাবা, আমি চাল কিনবো। আমাকে সকাল থেকে কেউ কোনো চাল দেয়নি গো। আচ্ছা ফুল দাদা, গরিবরা কি মানুষ নয়? কেউ ওদের কষ্ট কমাতে পারবে না? এখানেই তিনি আমাদের বলেছেন, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। আমাদের কাজ করে যেতে হবে, থামলে চলবে না। একদিন না একদিন ইংরেজ এ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে। হ্যাঁ বীরেন্দ্র, আমার দাদাও একই কথা বলে, লড়াই থামিয়ে রাখলে চলবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হবে। তবু ইংরেজদের হাতে প্রাণ দেব না। সাবধানে অনন্ত, বস্তা ভর্তি বোমা।
সামনে কোনো কেরোসিনের শিশি থাকলে সরিয়ে রেখো, বুঝেছো? যাও। আচ্ছা অনু দিদি, তোমার রান্না হতে আর কতক্ষণ? এই তো হয়ে এসেছে, হয়ে গেলেই আচ্ছা জল দিয়ে দেবো। আচ্ছা বলছি যে দাদা তো সে কখন বেরিয়েছেন, এখনো ফিরলেন না। কলকাতার রাস্তাঘাট ভাবলেই তো ভয় হয়। মা তোর এত ভয় কেন রে? রাত বিরেতে অন্ধকারে সে যে আছে মশাল জেলে, তোর কোলে এক দস্যি ছেলে। আজ পথে একটা রত্ন দেখলাম, তাকে দেখে মনটা একেবারে ভরে গেল। এমন ছেলেও আছে আমাদের দেশে, তাও আবার এই বয়সে। দাদা কি হয়েছে বলুন তো? এই বছর 10 একটা ছেলে হবে, বুঝলে? ওইটুকু ছেলের কি সাহস! সকলে যখন ভয় পালাচ্ছিল তখন ওই এক রত্তি ছেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়লো ইংরেজদের গাড়ির সামনে। ভিক্ষা করেন বলে কি সে মানুষ নয়? সুবি কি বলছিস কি তুই? চুপ কর। কেন বলবো না? ভিক্ষা করে বলে ওনাকে ওরা গাড়ি চাপা দিয়ে দেবে? এটা কেমন কথা? সুবি, চুপ কর, কথা বলিস না। সকলে ভয়ে ওদের জন্য পথ ছেড়ে দেবে, ওরা গাড়ি ধাক্কা দেবে লোককে। কেন? এমন ছেলে থাকলে আমাদের দেশ একদিন স্বাধীন হবেই। ভয় কিসের অনু দিদি? এই তো আমাদের সুবীর মতনই একজন মনে হচ্ছে, তাই না অনন্তদা? এ বাবা, ওর কাণ্ড দেখে যে নিজে ছুটে যাব তাও পারছিলাম না, যদি গাড়িতে পুলিশ থাকে। কিন্তু এই মুহূর্তে পুলিশের হাতে ধরা দেওয়া চলবে না, সামনে বড় কাজ আসতে পারে। বড় কাজ? আপনি কি কোনো খবর পেয়েছেন? পেয়েছি, জাহাজঘাটা থেকে খবর এসছে। কিছু অস্ত্রের নমুনা দেখানোর জন্য বিদেশি কোম্পানি থেকে কিছু লোক কলকাতায় আসছে। তাকে বলতো শুধু লোক আসছে না, সঙ্গে আসছে অস্ত্র। আর আমরা সেই অস্ত্রটা লুট করতে পারি তো? নিশ্চয়ই পারি ভাই অনন্ত, তবে আমাদের সব দিক ভালো করে খতিয়ে দেখতে হবে, যাতে আমরা বিফল না যাই। আর তাছাড়া আমি চাই না দুম করে এই মুহূর্তে পুলিশের নজরে পড়তে। যতীন বাবু, আমিও এর মধ্যে যোগ দিতে পারি তো? আমার মনে হয় আমি থাকলে সুবিধাই হবে। আমার না একখানা কথা মাথায় এসেছে, বলবো আপনাদের, যদি অনুমতি দেন। নিশ্চয়ই পারো দিদি, তবে আমি মনে করি একটু আমাদের খেতে দিয়ে দিলে ভালো হতো না? না হলে সকলে যে খিদের চোটে মারা পড়ে যাবে এবার। বসুন সকলে। ভাই একটু ভাতটা ভাঙো তো দেখি। ঘি? ঘি কেমন করে আনলে দিদি? আজকে একবার বাজারে গেছিলাম, ওই যে পেছনে গলিটা আছে না, ওখান দিয়ে গেছিলাম। কি কাণ্ড! এ কি করেছো? বাইরে তো খুব নজরদারি চলছিল, সাবধানে থাকতে হবে তো। না না, আমি তো বললাম বাড়িতে একা পড়ে গেছি, তাই নিজেকেই আসতে হলো। যাক বাবা, ভালোই বুদ্ধি করেছো। খাও এবার সবাই। এবারে শুধু অস্ত্র কেন যতীনদা, ইংরেজদের কোষাগারে ঢুকে সব লুটে পুটে নিয়ে চলে আসতে পারবো। নিশ্চয়, দাদা শুধু একবার অনুমতি দিক। কি হলো দাদা, তুমি খাচ্ছ না কেন? দেশবাসীদের দুর্দশার কথা ভাবলে এই ঘি ভাত মুখে তুলতে ইচ্ছে করে না ভাই। একদিকে যেমন আমরা ইংরেজদের হাত থেকে দেশবাসীদের বাঁচাবো বলে অস্ত্র লুট করছি, টাকা লুট করছি,
আর একদিকে মানুষগুলোর জন্য তো আমাদের ভাবতে হবে। দেশ তো ওরাই। এদের কথা যদি আমরা না ভাবি তাহলে আর কে ভাববে ভাই? ইংরেজ সরকার তো ওদের মেরে ফেলে রেখেছে। ওরা জানে সবচেয়ে বড় অস্ত্র হলো অনাহার। ওই ছেলেটির মতো কজন আছে যে একটি ভিখারিকে বাঁচানোর জন্য ঘোড়ার নিচে চলে আসার ঝুঁকি নেয়? কজন আছে?